আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 13 আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার্স অফ ডিজেল ইঞ্জিন আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 11th সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 11th. Thermodynamics and Heat Engine 6706 on 6th semester Mechanical Department, Chapter 13 Understand the Features of Diesel Engine, presented by Engineer Jannatul Firdausi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome Chapter 13 Diesel Engine, Principle of 4-stroke Diesel Engine, Principle of 2-stroke Diesel Engine, Difference between petrol and diesel engine, Difference between 4-stroke and 2-stroke diesel engine, Know about various fuel injection system. Diesel engine. The diesel engine, also known as a compression ignition engine, is an internal combustion engine in which ignition of the fuel that has been injected into the combustion chamber by injector. It has the highest thermal efficiency due to its very high compression ratio. শিক্ষার্থীরা, ডিজেল ইঞ্জিনে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। এই ইঞ্জিনের দহন ক্রিয়া সংকোচন তাপে সংগঠিত হয় বলে একে কম্প্রেশন ইঞ্জিন বলে। কম্বাসন চেম্বারে ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে ফুয়েল ইনজেক্টেড হয়ে জ্বালানির প্রজ্বলন হয়। ডিজেল ইঞ্জিনে সংকোচন অনুপাত বেশি হওয়ায় তাপীয় দক্ষতা বেশি। শিক্ষার্থীরা, 4-stroke ডিজেল ইঞ্জিনে 4টি ঘাতে কাজ সম্পন্ন হয়। ইনটেক অর সাকশন স্ট্রোক, 2 কম্প্রেশন স্ট্রোক, 3 পাওয়ার স্ট্রোক, 4 এক্সজস্ট স্ট্রোক। প্রিন্সিপাল অফ 4-stroke ডিজেল ইঞ্জিন, অর্থাৎ 4-stroke ডিজেল ইঞ্জিনের মূলনীতি। শিক্ষার্থীরা দেখো, ইনটেক অর সাকশন স্ট্রোক, পিস্টন টিডিসি থেকে বিডিসি এর দিকে যেতে থাকে, ফলে সিলিন্ডারের মধ্যে বায়ু শূন্যতার সৃষ্টি হয়। সাকশন ভালভ খোলা থাকায় সাকশন পোর্ট দিয়ে সিলিন্ডারের মধ্যে বাতাস প্রবেশ করে। কম্প্রেশন স্ট্রোক, উভয় ভালভ বন্ধ থাকে, পিস্টন বিডিসি থেকে টিডিসি এর দিকে যেতে থাকে, বাতাস রুদ্রতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে অবস্থান করে। উচ্চ কম্প্রেশন রেশিও 22:12 থাকার ফলে বাতাস উচ্চ তাপমাত্রা 650 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড ও চাপ 30 থেকে 40 কিলোফোর্স পার সেন্টিমিটার স্কয়ার প্রাপ্ত হয়, যা জ্বালানি প্রজ্বলনের জন্য উপযোগী। প্রজ্বলনের ক্ষেত্রে পিস্টনের বহিরাগমনের সময়টুকু ডিজেল ফুয়েল 100 থেকে 175 কিলোফোর্স পার সেন্টিমিটার স্কয়ার চাপে স্প্রে করা হয়। গরম বাতাসের মধ্যে ফুয়েল পড়ার ফলে প্রজ্বলিত হয়ে ওঠে এবং তাপমাত্রা 2000 থেকে 2200 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হয় এবং চাপও অনেক বৃদ্ধি পায়, সর্বোচ্চ 55 কিলোফোর্স পার সেন্টিমিটার স্কয়ার হয়। এ দহন ক্রিয়া সমচাপে সংগঠিত হয়। পাওয়ার স্ট্রোক, প্রজ্বলিত গ্যাস রুদ্রতাপে সম্প্রসারিত হয়ে পিস্টন টিডিসি থেকে বিডিসি এর দিকে যেতে থাকে। সম্প্রসারণকালে পিস্টনের উপর কাজ সম্পন্ন হয়। এটি একমাত্র কার্যকরী ঘাত।
এই স্ট্রোকে উৎপন্ন শক্তি বিভিন্ন অ্যাক্সেসরিজ পরিচালনা করে এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট ভালভ বন্ধ থাকে, পিস্টন বিডিসি থেকে টিডিসি এর দিকে যেতে থাকে, ফলে প্রজ্বলিত গ্যাস সিলিন্ডার হতে এক্সজস্ট ভালভ দিয়ে বের হয়ে যায়। পিস্টন পূর্বের জায়গায় ফিরে আসে, ফলে চক্র সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। টু স্ট্রোক ডিজেল ইঞ্জিন। টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের প্রধান অসুবিধা হলো ক্র্যাঙ্ককেস থেকে ট্রান্সফার পোর্ট দিয়ে এয়ার ফুয়েল চার্জ দহন প্রকোষ্ঠে স্থানান্তরিত হওয়ার সময় কিছু সময়ের জন্য এক্সজস্ট পোর্টও খোলা থাকে, ফলে এক্সজস্ট গ্যাসের সাথে উল্লেখযোগ্য পরিমাণ সজীব এয়ার ফুয়েলের মিশ্রণও বের হয়ে যায়। এ ধরনের অসুবিধা টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনে হয় না, কারণ এতে ক্র্যাঙ্ককেসে শুধুমাত্র বাতাস প্রি-কম্প্রেসড হয় বা ব্লোয়ারের সাহায্যে বাতাস প্রবেশ করে এবং পোড়া গ্যাস ঠেলে বের করে দেয়। টু স্ট্রোক সাইকেল ইঞ্জিন দুভাবে পরিচালিত হতে পারে: 1. ক্র্যাঙ্ককেস কম্প্রেশন নীতি, 2. স্কেভেন্স ব্লোন নীতি। ক্র্যাঙ্ককেস কম্প্রেশন নীতিতে পরিচালিত টু স্ট্রোক ইঞ্জিন খুব কম দেখা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্কেভেন্স ব্লোন নীতিতে পরিচালিত ইঞ্জিন। আমরা এখন স্কেভেন্স ব্লোন টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনের মূলনীতি দেখব। স্কেভেঞ্জিং। হেডে অবস্থিত এক্সজস্ট ভালভ খোলা থাকে এবং পিস্টন ক্রাউন বিডিসি থেকে ইনলেট পোর্টের নিচে অবস্থান করে। ব্লোয়ার থেকে বাতাস সিলিন্ডারে প্রবেশ করে এবং ঘূর্ণিপাক সৃষ্টির মাধ্যমে এক্সজস্ট পোর্টের দিকে ধাবিত হয়, ফলে পোড়া গ্যাস সিলিন্ডার থেকে বের হয়ে সজীব বাতাস দিয়ে পূর্ণ হয়। কম্প্রেশন। পিস্টন টিডিসি এর দিকে যেতে থাকে এবং এক্সজস্ট ভালভ বন্ধ থাকে। পিস্টন উপরের দিকে যেতে থাকায় ইনলেট পোর্ট বন্ধ হয়ে যায়, ফলে সিলিন্ডারে প্রবেশকৃত বাতাস সংকুচিত হয়ে চাপ ও তাপমাত্রা বৃদ্ধি পায়। পাওয়ার স্ট্রোক। পিস্টন ঠিক টিডিসি এর পূর্বের অবস্থানে থাকাকালীন সময় ইনজেক্টর থেকে উত্তপ্ত বাতাসের মধ্যে ফুয়েল স্প্রে করা হয়, ফলে জ্বালানি প্রজ্বলিত হয়ে চাপ ও তাপমাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়ে পিস্টনের উপর বল প্রয়োগ করে বিডিসি এর দিকে নিয়ে যায়। পিস্টন বিডিসিতে পৌঁছার পূর্বে এক্সজস্ট ভালভ খুলে যায় ও সিলিন্ডারের প্রেসার হ্রাস পায় এবং পাওয়ার স্ট্রোক সম্পন্ন হয়। এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট ভালভ খোলার সাথে সাথে পোড়া গ্যাস এক্সজস্ট পোর্ট দিয়ে এক্সজস্ট সিস্টেমে চলে যায়। পিস্টন বিডিসিতে পৌঁছলে ইনলেট পোর্ট খুলে যায় এবং স্কেভেঞ্জিং এর মাধ্যমে সম্পূর্ণ পোড়া গ্যাস বিতাড়িত হয়। আমরা টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনের স্কেভেঞ্জিং পদ্ধতিটা দেখলাম। ডিফারেন্স বিটুইন পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিন। শিক্ষার্থীরা, পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্যগুলো হলো: পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের মধ্যে মৌলিক পার্থক্য হলো পেট্রোল ইঞ্জিন অটো সাইকেলের উপর কাজ করে, ডিজেল ইঞ্জিন ডিজেল সাইকেল অর্থাৎ ডিজেল চক্রে কাজ করে। পেট্রোল ইঞ্জিনে পেট্রোল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, ডিজেল ইঞ্জিনে ডিজেল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। পেট্রোল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করে এবং ওই মিক্সচার সংকুচিত হয়। ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে শুধুমাত্র বাতাস প্রবেশ করে এবং ওই বাতাস সংকোচন স্ট্রোকে সংকুচিত হয়। পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগের প্রয়োজন হয়, ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না, ফুয়েল ইনজেক্টর ব্যবহৃত হয়।
পেট্রোল ইঞ্জিনের সংকোচন অনুপাত অর্থাৎ কম্প্রেশন রেশিও 6 থেকে 12, ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত 14 থেকে 22 বা এর অধিক হয়ে থাকে। কম কম্প্রেশন রেশিওর কারণে থার্মাল এফিসিয়েন্সি কম পেট্রোল ইঞ্জিনে, অন্য ক্ষেত্রে ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি হয়, থার্মাল এফিসিয়েন্সি বেশি। পেট্রোল ইঞ্জিনের ওজন হালকা, ডিজেল ইঞ্জিনের ওজন ভারী। পেট্রোল ইঞ্জিন সস্তা, ডিজেল ইঞ্জিন দামি। পেট্রোল ইঞ্জিনে কম ভাইব্রেশন এবং নয়েজ কম হয়, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে বেশি ভাইব্রেশন এবং নয়েজ বেশি হয়ে থাকে। পেট্রোল ইঞ্জিন ছোট ছোট যানবাহনে ব্যবহৃত হয়, যেমন মোটরসাইকেল, কার, হালকা ওজনের যানবাহন। ডিজেল ইঞ্জিন সাধারণত ভারী যানবাহনে ব্যবহৃত হয়, যেমন বাস, ট্রাক, ভারী যানবাহন। ডিফারেন্স বিটুইন 4 স্ট্রোক অ্যান্ড 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। শিক্ষার্থীরা, এখন আমরা 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য দেখব। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে পিস্টনের 4 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে একটি সাইকেল সম্পন্ন হয়। পক্ষান্তরে 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে পিস্টনের 2 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে একটি সাইকেল সম্পন্ন হয়। 4 স্ট্রোক ইঞ্জিনে মুভিং পার্টস বেশি থাকে, 2 স্ট্রোক ইঞ্জিনে মুভিং পার্টস কম থাকে। 4 স্ট্রোক ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ খরচ বেশি, 2 স্ট্রোক ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ খরচ কম। 4 স্ট্রোক ইঞ্জিন ওজনে ভারী, 2 স্ট্রোক ইঞ্জিন ওজনে হালকা। 4 স্ট্রোক ইঞ্জিন ব্যয়বহুল, পক্ষান্তরে 2 স্ট্রোক ইঞ্জিন কম ব্যয়বহুল। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন বেশি বায়ু দূষণ উৎপাদন করে, 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কম বায়ু দূষণ উৎপন্ন করে। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ইঞ্জিন লাইফ দীর্ঘ, 2 স্ট্রোক ইঞ্জিনের ইঞ্জিন লাইফ কম। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে আলাদা লুব্রিকেটিং এর ব্যবস্থা থাকে, কিন্তু 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে আলাদা কোনো লুব্রিকেটিং এর ব্যবস্থা নেই, জ্বালানির সাথে লুব অয়েল মেশানো হয়। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন ডিজাইন জটিল, 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ডিজাইন সহজ। শিক্ষার্থীরা, আমরা এখন ফুয়েল ইনজেক্টর সিস্টেম দেখব ডিজেল ইঞ্জিনের। ফুয়েল ইনজেক্টর সিস্টেম 2 ভাগে ভাগ করা হয়েছে প্রধানত, এয়ার ইনজেকশন এবং সলিড অর এয়ারলেস ইনজেকশন। সলিড অর এয়ারলেস ইনজেকশনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, কমন রেল সিস্টেম, ইন্ডিভিজুয়াল পাম্প ইনজেক্টর সিস্টেম, ডিস্ট্রিবিউটর সিস্টেম। এয়ার ইনজেকশন সিস্টেম। শিক্ষার্থীরা, এয়ার ইনজেকশন সিস্টেমে উচ্চ চাপের কিছু ধাপ বিশিষ্ট কম্প্রেসরে বাতাসকে সংকুচিত করে বোতলে জমা রাখা হয়। ওই চাপযুক্ত বাতাস দিয়ে ফুয়েল ভালভ খুলে জ্বালানি দহন প্রকোষ্ঠে স্প্রে করা হয়। জ্বালানি স্প্রে করার সময় কিছু বাতাস ও সিলিন্ডারে ঢুকে পড়ে, এতে জ্বালানি ঘূর্ণিপাক খেয়ে দহন প্রকোষ্ঠে প্রবেশ করে এবং জ্বালানির পূর্ণ দহন ঘটে। বাতাসের চাপ নিয়ন্ত্রণ করে ফুয়েল ইনজেক্টরের হার নিয়ন্ত্রণ করা হয়। ইঞ্জিনের শক্তি দিয়ে কম্প্রেসর পরিচালনায় ইঞ্জিনের প্রায় 14% শক্তি ব্যয় হয়। এ পদ্ধতি জটিল এবং ব্যয়বহুল। এ পদ্ধতিটি পূর্বে বড় বড় ডিজেল ইঞ্জিন এবং মেরিন ইঞ্জিনে ব্যবহৃত হতো, বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে।
খুব বড় ধরনের ইঞ্জিন এবং উচ্চ সান্দ্রতার জ্বালানি ব্যবহৃত হয় এ ধরনের দু একটি ইঞ্জিনে এখনো এ পদ্ধতি দেখা যায়। এয়ার ইনজেকশন সিস্টেমের সুবিধা এবং সুবিধাসমূহ এয়ার ইনজেকশন সিস্টেমে ফুয়েলের সঠিক অটোমাইজেশন ও বিতরণ হয়। ফুয়েল পাম্পে কম প্রেসারের প্রয়োজন। অসুবিধাসমূহ এটিতে উচ্চ চাপের মাল্টি স্টেজ কম্প্রেসরের প্রয়োজন। এয়ার কম্প্রেসরে অতিরিক্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। সলিড অর এয়ারলেস ইনজেকশন সিস্টেম। শিক্ষার্থীরা, সলিড ইনজেকশন বা এয়ারলেস ইনজেকশন সিস্টেমে ইনজেক্টর বা ফুয়েল ভালভ পরিচালনায় উচ্চ চাপের সংকুচিত বাতাস ব্যবহার না করে যান্ত্রিক প্রক্রিয়ায় জ্বালানির উপর চাপ সৃষ্টি করে জ্বালানি দহন প্রকোষ্ঠে ইনজেক্ট করা হয়। উচ্চ চাপ সৃষ্টি করার কাজে হাই প্রেসার পাম্প ব্যবহার করা হয়। ছোট বড় সব ধরনের ডিজেল ইঞ্জিনে এই পদ্ধতির ব্যবহার হয়ে থাকে। এই পদ্ধতি তিন ধরনের: কমন রেল সিস্টেম, ইন্ডিভিজুয়াল পাম্প অ্যান্ড ইনজেক্টর, ডিস্ট্রিবিউটর ইনজেকশন সিস্টেম। কমন রেল ইনজেকশন সিস্টেম। শিক্ষার্থীরা, আমরা এখন কমন রেল ইনজেকশন সিস্টেম সম্পর্কে জানব। কমন রেল ইনজেকশন সিস্টেমে হাই প্রেসার পাম্প উচ্চ চাপে ফুয়েলকে একটি হেডার বা কমন রেলে সরবরাহ করে। হেডারের সাথে ফুয়েল লাইনের মাধ্যমে প্রতিটি ইনজেক্টর এর সংযোগ থাকে। হেডার জ্বালানিকে সর্বক্ষণ উচ্চ চাপ বিশিষ্ট ফুয়েল ইনজেক্টর পর্যন্ত পৌঁছে দেয়। পুশ রড ও রকার আর্মের মাধ্যমে ফায়ারিং অর্ডার অনুযায়ী যথাসময়ে ইনজেকশন ভালভ খুলে সিলিন্ডারে ফুয়েল স্প্রে করে। পুশ রডের স্ট্রোকের দৈর্ঘ্য পরিবর্তন করে ফুয়েল ইনজেকশনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। কমন রেল ইনজেকশন সিস্টেম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। শিক্ষার্থীরা, কমন রেল ইনজেকশন সিস্টেমের সুবিধাসমূহ: এই পদ্ধতি লোড এবং স্পিডের উপর ভিত্তি করে ফুয়েল সাপ্লাই কন্ট্রোল করে। একাধিক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের জন্য শুধুমাত্র একটি পাম্পের প্রয়োজন হয়। রক্ষণাবেক্ষণের জন্য এ পদ্ধতি অত্যন্ত সহজ ও সুবিধাজনক। পক্ষান্তরে অসুবিধাসমূহ: এই পদ্ধতির খুব সঠিক নকশা এবং কারিগর প্রয়োজন হয়। শুধুমাত্র অধিক সংখ্যক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের জন্য এ পদ্ধতি তুলনামূলকভাবে বেশি দক্ষ ও নির্ভরযোগ্য। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? ইন্ডিভিজুয়াল পাম্প ইনজেক্টর। শিক্ষার্থীরা, এখন আমরা ইন্ডিভিজুয়াল পাম্প ইনজেক্টর সিস্টেম সম্পর্কে জানব। এ ধরনের ফুয়েল সিস্টেমে ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারের জন্য একটি হাই প্রেসার পাম্প ও একটি ইনজেক্টর থাকে। হাই প্রেসার পাম্প ও ইনজেক্টর হাই প্রেসার পাইপ দিয়ে সংযুক্ত থাকে। হাই প্রেসার পাম্পগুলো একত্রে একটি হাউজিংয়ে স্থাপন করা হয়। হাই প্রেসার পাম্পটি ইঞ্জিনের একপাশে সুবিধাজনক স্থানে সংযুক্ত থাকে। পাম্প ইউনিটগুলো একটি ক্যামশ্যাফট দিয়ে পরিচালিত হয় এবং ইঞ্জিন ক্যামশ্যাফট থেকে শক্তি পেয়ে পাম্পের ক্যামশ্যাফট পরিচালিত হয়। পাম্প ইউনিটের একপাশে একটি গভর্নরও যুক্ত থাকে। একটি প্রেসার পাম্পের সাহায্যে ট্যাঙ্ক থেকে জ্বালানি একাধিক ফিল্টারের মাধ্যমে হাই প্রেসার পাম্পে পৌঁছে। ফায়ারিং অর্ডার অনুসারে বিভিন্ন পাম্প ইউনিটে উচ্চ চাপ সৃষ্টি করে বিভিন্ন সিলিন্ডারে অবস্থিত ইনজেক্টরে পাঠায়। ইনজেক্টর ওই জ্বালানিকে স্প্রে করে দহন প্রকোষ্ঠের উত্তপ্ত বাতাসের মধ্যে সূক্ষ্ম কণাকারে স্প্রে করে দেয়। হাই প্রেসার পাম্প ইউনিট থেকে যে ফুয়েল ইনজেক্টরে আসে তার সবটুকু ইনজেক্টরে স্প্রে না হলে ওভারফ্লো পাইপের মাধ্যমে ট্যাঙ্কে আবার ফিরে যায়। এ পাম্প সিস্টেমকে জার্ক পাম্প সিস্টেমও বলে।
ছোট ও মাঝারি ধরনের ডিজেল ইঞ্জিনে এ পদ্ধতি ব্যবহৃত হয়। ইন্ডিভিজুয়াল পাম্প ইনজেক্টর এর সুবিধাসমূহ: অধিক সংখ্যক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের জন্য এই পদ্ধতি তুলনামূলকভাবে বেশি দক্ষ ও নির্ভরশীল। এ পদ্ধতিতে ফুয়েল গভর্নিং ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে। অসুবিধাসমূহ: রক্ষণাবেক্ষণের জন্য এ পদ্ধতি অপেক্ষাকৃত জটিল ও ব্যয়বহুল। প্রত্যেকটি সিলিন্ডারের জন্য আলাদা পাম্প ইউনিটের প্রয়োজন হয়। হাই প্রেশার পাম্প তৈরি করতে সূক্ষ্ম নিপুণতার প্রয়োজন হয়। শিক্ষার্থীরা, এখন আমরা ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম সম্পর্কে জানব। এ ধরনের পাম্প সিস্টেমে একটি মাত্র পাম্প ইউনিট ও মিটারিং ইউনিট থাকে। পাম্প ইউনিটের যথাস্থানে সংযুক্ত একটি ডিস্ট্রিবিউটর ইউনিটের সাহায্যে ফায়ারিং অর্ডার অনুযায়ী উচ্চ চাপ বিশিষ্ট জ্বালানিকে বিভিন্ন সিলিন্ডারের ইনজেক্টরে পাঠানো হয়। ইনজেক্টরের ওই জ্বালানিকে দহন প্রকোষ্ঠে উচ্চ তাপমাত্রায় বাতাসের মধ্যে সূক্ষ্ম কণা আকারে স্প্রে করে দেয়। এই পদ্ধতিতে একটি লো প্রেশার পাম্প বা ট্রান্সফার পাম্প থাকে যা ফুয়েল পাম্প থেকে ফুয়েলকে একাধিক ফিল্টারের মাধ্যমে হাই প্রেশার পাম্প ইউনিটে প্রেরণ করে। এ পদ্ধতি ছোট ও মাঝারি ধরনের ডিজেল ইঞ্জিনে ব্যবহৃত হয়। ডিস্ট্রিবিউটর ইনজেকশন সিস্টেমের সুবিধাসমূহ: এর গঠন আঁটসাঁট এবং ওজনে হালকা। গঠন প্রণালী সহজ এবং কম সংখ্যক সূক্ষ্ম যন্ত্রাংশ থাকে, ফলে উৎপাদন ব্যয় কম। স্থাপন করা সহজ, কারণ যে কোনো আকাঙ্ক্ষিত কোণে বসানো যায়। অসুবিধাসমূহ: অতি উচ্চ ইনজেকশন প্রেসার সৃষ্টি করতে পারে না, তাই বড় ধরনের ইঞ্জিনে ব্যবহৃত হয় না। ফুয়েল নির্গমনে সীমাবদ্ধতা আছে। যেসব ইঞ্জিনের ক্যাপাসিটি 2 লিটারের বেশি, সেসব ইঞ্জিনে এই পাম্প ব্যবহার করা যায় না। শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। এখন আমি তোমাদের চ্যাপ্টার 13 এর আজকের আলোচ্য বিষয় থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। শিক্ষার্থীরা, চ্যাপ্টার 13 থেকে আজকের হোমওয়ার্কগুলো হচ্ছে: 1. 2 স্ট্রোক ও 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে 4টি পার্থক্য লেখো। পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য লেখো। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যনীতি বর্ণনা করো। 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যনীতি বর্ণনা করো। এয়ার ইনজেকশন সিস্টেম বর্ণনা করো। 6. কমন রেল ইনজেকশন পদ্ধতি বর্ণনা করো। 7. ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম বর্ণনা করো। 8. ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম বর্ণনা করো। এগুলো সবই আমি আজকে লেকচারে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা এগুলোর উত্তর আমার লেকচার এবং বই থেকে লিখবে এবং পড়বে। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 13 ডিজেল ইঞ্জিনের বাকি অংশসমূহ আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সামাজিক দূরত্ব বজায় রাখব। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।